যে স্কেচের উপরে কিভাবে আপনারা লাইন প্র্যাকটিস করবেন, লাইন টানবেন। তো আপনাদের মধ্য থেকে সবাই কি আসলে লাইন প্র্যাকটিস করতেছেন বা মানে করছেন, এরকম কেউ আছেন? মানে যারা যারা করছেন তারা হচ্ছে হ্যান্ড রাইজ করতে পারেন, আমি জাস্ট একটু দেখতে চাচ্ছি। মানে যেই প্রসেস বলা হয়েছে যে আপনাকে স্কেচ করতে হবে, দেন হচ্ছে আপনার আউটলাইন প্র্যাকটিস করতে হবে, এই প্রসেস কি আপনারা ফলো করতেছেন সেটা আর কি আমি এমনি জানতে চাচ্ছি আর কি। আচ্ছা, আমার কথা কি স্পষ্ট শোনা যায়? মানে আপনারা সবাই শুনতে পাচ্ছেন কথা? জি, শোনা জি। আচ্ছা, যাই হোক, একটা হচ্ছে যে আপনারা যদি সত্যি চান যে আপনারা আসলে স্কেচটা শিখবেন, এখন আপনারা মিউট করে দেন সবাই, হ্যাঁ? আহ, বা লেটারিং স্কেচ শিখবেন বা আপনারা আসলে লেটারিং নিয়ে কাজ করতে চান বা আগ্রহী এইরকম যদি হন, তাহলে হচ্ছে যেই প্রসেসগুলো আগে থেকে দেখানো হয়েছে প্রত্যেকটাই আপনাকে ফলো করতে হবে, ঠিক আছে? আর যদি মনে হয় যে না, এমনি আসছি দেখতেছি বা জানার জন্য বা মানে দেখলাম আর কি, এরকম যদি হয় যে জাস্ট দেখার জন্য বা, তাইলে হচ্ছে আর কথা নাই। মানে যদি শিখতে চান বা আপনি অবশ্যই করবেন, তাইলে হচ্ছে মানে প্রপার প্রসেস ফলো করবেন, ঠিক আছে? এইটা তাইলে হচ্ছে প্রথমে স্কেচের যে ব্যাপারটা ওইটা আপনি যদি আয়ত্ত করতে পারেন, তাইলে হচ্ছে আপনি যে কোনো অক্ষর সুন্দরভাবে আঁকাআঁকি করতে পারবেন। আর আহ, গঠন সম্পর্কে জানার জন্য আমরা কিন্তু আপনার আউটলাইন শিট দিছি, যেটা হচ্ছে আপনি জাস্ট প্রিন্ট করে ওইটারে ওইটার উপরে কাজ করবেন। এরপরে গতকালকে ক্লাসে আপনাদেরকে মানে একটা স্কেচ থেকে ভেক্টর দেখানো হয়েছে এবং একটা স্কেচ এর আগের ক্লাস থেকে করে দেখানো হয়েছে, যদিও এগুলা একদম প্রফেশনাল কাজ ছিল না, মোটামুটি আপনাদের ক্লাসের সুবাদে যেভাবে দেখানো হয়েছে, জাস্ট প্রসেসটা দেখানো হয়েছে, এটা আসলে সুন্দর কাজ এরকম কিছু না। তো আহ, আজকের ক্লাসটা হচ্ছে যে আপনারা শুধু জানবেন যে এই জানার জন্য, ঠিক আছে? তো এটার জন্য আমি বলতেছিলাম যে আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। আগে আমরা যেটা শিখাইছি সেটা হইতেছে জাস্ট আপনি কিভাবে করবেন কাজগুলা, এটা আসলে অনেকেই পারে, কিন্তু থিমেটিক যে ব্যাপারটা এটার ক্ষেত্রে আপনার কিছু নলেজ দরকার, এই জিনিসগুলো আসলে গুরুত্বপূর্ণ আমি মনে করি। যারা পারে সেটা আলহামদুলিল্লাহ, কিন্তু মানে যাদের মানে এই কাজ দ্বারা উপকার হইব, মানে আমি মনে করি তাদের আসলে এটা গুরুত্ব দেওয়া উচিত। তো আজকের ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। তো আজকের 4 নম্বর ক্লাস। তো আজকের ক্লাসে হচ্ছে আমরা আলোচনা করব যে অক্ষরের যে বিভিন্ন ধরন বা প্রত্যেকটা টাইপফেসের যে আলাদা আলাদা ধরন, ঠিক আছে? কখন আপনি কোন ধরনের লেটারিং করবেন, হ্যাঁ, কোন ধরনের অক্ষর আপনি আঁকবেন, কেন আঁকবেন, এই জিনিসটা আপনি কিভাবে বুঝবেন, এই ব্যাপারে শুধু আলোচনা হবে। আজকের ক্লাসে কোনো প্র্যাকটিক্যাল নাই, ঠিক আছে? জাস্ট আলোচনা হবে, আপনারা শুনবেন। এরপরে আপনাদের যত কোশ্চেন আছে এটা হচ্ছে শেষের দিকে আমি নেয়ার চেষ্টা করব। তো এক হচ্ছে আকৃতিগত ভিন্নতা, ঠিক আছে? আকৃতিগত ভিন্নতাটা হচ্ছে যে কত ধরনের আকৃতি আসলে আছে একটা লেটারিং এ, আপনি কত ধরনের আকৃতি দিতে পারেন। আচ্ছা, এখানে একটা ব্যাপার হইতেছে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না ভাই। আচ্ছা, আমি তাহলে স্ক্রিনটা শেয়ার করে দিই, হ্যাঁ? একটু টাইম দিন, আমি আপনাদেরকে স্ক্রিনটা শেয়ার করে দিতেছি। ভাই আজকে কি স্ক্রিন শেয়ারিং দিচ্ছেন ভাই? স্ক্রিন না, রেকর্ড? এখনো দেয়া হয় নাই, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, হ্যাঁ? মনির ভাই কি স্ক্রিন রেকর্ড করতেছে ভাই? রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। যে যে উনি বলছেন যে আজকে এরকম করবেন।
আচ্ছা, স্ক্রিনটা শেয়ার হয়েছে, আপনারা এখন ইয়ে করতে পারেন যে তো আপনার অক্ষরের মধ্যে যে ভ্যারিয়েশন হবে, হ্যাঁ, কোনোটা হইতে পারে অ্যারাবিক হইতে পারে, কোনোটা একটু কার্টুনিস্ট হইতে পারে, হ্যাঁ, বিভিন্ন টাইপের হইতে পারে অক্ষরটা। তো সেই অক্ষরটা কেন ভিন্ন হবে সেই মানে ব্যাপারে হচ্ছে আমরা আলোচনা করব। তো আকৃতিগত ভিন্নতা যেটা, আপনি হচ্ছে অক্ষরের মধ্যে এর আকৃতির ভিন্নতা দিবেন। এটা হচ্ছে দুইটা ধরনের। একটা হচ্ছে যে আপনি যেই শব্দগুলা চিন্তা করবেন ওইটার মতো করে, মানে যেমন এখানে যেই ছবিটা আছে কালকে বলতেছিলাম যে এটার মধ্যে একটা হাড়ের মানে অবয়ব আছে, ঠিক আছে। এইটা হচ্ছে যদি আপনি মনে করেন যে এইটা অক্ষর, যেহেতু হাড় লেখা, যদি হাড় লেখা হয় বা একটা ওই রকম কিছু লেখা হয়, সেক্ষেত্রে যদি আপনি অক্ষরের মধ্যে এইরকম কিছু ইনক্লুড করতে চান, এটা করতে পারেন এক। আর দ্বিতীয় হচ্ছে ওই মানে যে চিত্রটা, মানে ধরেন এটা একটা গাছ হইতে পারে, এটা একটা প্রাণী হইতে পারে, এটা একটা কোনো কনস্ট্রাকশন হইতে পারে, ওই জিনিসগুলো আপনি অক্ষরের মধ্যে দিতে চাইতেছেন না, তাইলে হচ্ছে ওইটার শব্দের যে মিনিং অর্থ সেইগুলা চিন্তা করে আপনি হচ্ছে অক্ষরগুলা সাজাইতে পারেন বা অক্ষরগুলো আঁকতে পারেন। অনেক সময় দেখবেন যে একদম চিকন লেখা, অনেক সময় অনেক মোটা লেখা, এই জিনিসগুলো হইতেছে যে এই যে আকৃতির যে ভিন্নতা হয়, এটা হচ্ছে যে কখনো আপনি শব্দের দিকে চিন্তা করে আঁকবেন, আবার কখনো হচ্ছে শব্দের অর্থের দিকে চিন্তা করে। তো এটা হচ্ছে এই যেমন দ্বিতীয় স্লাইডে যেটা আছে যে আপনার শব্দগত এবং অর্থগত কারণে, যেমন এই যে ইমেজটা দেখতেছেন এখানে লেখা আছে সুলতান, ঠিক আছে। তো সুলতান শব্দটা হচ্ছে একটু রাজকীয় ফ্লেভার আছে যেটার সাথে, হ্যাঁ, এটার মধ্যে একটু ওই যেমন আগের যে সময়কার যে একটু গোল্ডেন টাইম, ঠিক আছে, এই পুরো ব্যাপারটা এটার মধ্যে ফুটায় তোলা। শব্দটা সুলতান সেই দিকে আপনি চিন্তা করে একটু রাজকীয় ফ্লেভার দিলেন, আবার অর্থর দিক চিন্তা করলেও এটা হচ্ছে মানে রাজকীয় যে ফ্লেভার আছে ওইটা আর কি। তো এইরকম যদি আবার আমরা এই চিত্রটার দিকে তাকাই, এইখানে আপনি দেখবেন যে যেমন সরার আসর, ঠিক আছে, এখানে এই শব্দটা হচ্ছে বাচ্চাদের সাথে যায়, হ্যাঁ, এই জন্য এটার অর্থ শব্দ এইগুলো বাচ্চাদের সাথে যায়, এই জন্য বাচ্চাদের যেই ধরনের আপনার হচ্ছে অক্ষরের টাইপ, যেমন একটু প্লেফুল থাকতে পারে, একটু মানে ছড়ানো ছিটানো থাকতে পারে, একটু কালারাইজ থাকতে পারে, ঠিক আছে, একটু রাউন্ড শেপ থাকতে পারে। এটা আপনি যখন গুগল সার্চ করবেন যে কিডস লোগো বা কিডস টাইপ লেটারিং এইরকম কিছু সার্চ করলে আপনি এই টাইপের অনেক স্যাম্পল বা অনেক ইমেজ আপনি পাবেন, ওইগুলা থেকে আপনি হচ্ছে কিছু আইডিয়া মানে নিতে পারেন দেখার জন্য। বা আমরা যদি এখন সার্চ করি, এখানে আপনার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন তাই না? জি, দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে। আচ্ছা, সার্চ করার ক্ষেত্রে এমনিতে পিন্টারেস্টে সার্চ করলে মোটামুটি ভালো রেজাল্ট পাবেন, ঠিক আছে। আচ্ছা দেখেন এইখানে মানে একদম সার্চের প্রথমে যা আসছে এগুলা নিয়ে আমরা আলোচনা করি, হ্যাঁ, জাস্ট বোঝানোর জন্য। এখানে দেখেন আমরা যদি এই লোগোটার দিকে তাকাই, এখানে একটা অক্ষর বড় আছে, একটা অক্ষর ছোট আছে, হ্যাঁ, একটু একটু ডানের দিকে হালানো আছে, বাম দিকে, তারপর একটু রাউন্ড শেপ আছে। এই ব্যাপারগুলা কিন্তু মানে যে বললাম না একটু প্লেফুল থাকা, হ্যাঁ, একটু কালারাইজ থাকা, তারপরে হচ্ছে যে শেপটা একটু রাউন্ড থাকা, এইরকম দেখতেই যেন একটু বাচ্চাদের ফিলিংস আসে, ঠিক আছে এটা। এরপরে দেখেন এইখানেও একটু কালারফুল ভাইব আছে। এটা প্রথম ইমেজটা যেটা ছিল এটা এখন জিপ আকারে তো আসতেছে না, যাই হোক। এরপরে এখানে দেখেন ওই সেম জিনিসটাই, আর ফন্টটার মধ্যে একটু বোল্ড বোল্ড ভাব আছে, তারপরে আপনার একটু ফ্লোরাল ইয়া আছে, হ্যাঁ, একটু রাউন্ড শেপ আছে। এরপরে দেখেন যে এখানে যে কে আইটা কিন্তু একটু ছোট, মানে ডিটা যতটুকু বড় বা কেটা যত বড় ওই রকম বড় না, একটু ছোট বড় করে একটু জাস্ট একটু ইয়া করা আর কি,
মনে হইতেছে যে অক্ষরগুলো একটু নাচতেছে, এরকম একটা ফিলিংস দেয়া। চাইলে আপনি যদি একদম একই রেশিওতে একদম একই অ্যাসেন্ডার ডিসেন্ডার ঠিক রেখা যদি করতেন, তো সেক্ষেত্রে একটু প্রফেশনাল দেখা যায়। কিন্তু এটা একটু মানে কিডস কিডস ভাব আছে ওইটার ভিতরেই, দেখলেই বোঝা যায়। তো এই জিনিসগুলা আপনি দেয়ার ট্রাই করবেন যখন আপনি কাজ করবেন। তো যাই হোক, তার এটা মানে আর তো কি। ভাই এই ডিজাইনে কালারে কোনো নিয়ম মানে না, তাই তো? ভাই আর কালার একটা তো প্রশ্ন প্রচুর আছে। ইউজ হয়। আচ্ছা, কি কিছু বলতেছেন? বুঝতেছি না। না, আমি একটু কথা ছিল মানে এই হ্যাঁ ডিজাইনে হ্যাঁ তো মনে হয় কালার প্রচুর ইউজ হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মানে এখানে একদম কি কালারে কোনো নিয়ম মানা হয়? বলতে গেলে হচ্ছে ডিরেক্ট রং ধরুর কালারই আসলে ইউজ করা হয়, যদি ওইটা অন্য মিনিং আছে। কিন্তু যদি আপনি ছড়ায় ছিটা ইউজ করেন, তো সেক্ষেত্রে এটা কিডস টাইপের কালার ভাইব দিবে আর কি, সেটা। ধন্যবাদ। আচ্ছা, এরপরে আমরা আসি ভাই একটা এখানে। প্রশ্ন হলো যে এই যে অক্ষরগুলা এগুলো যে যখন আপনি বাংলায় লিখেছেন, কখনো দেখেছি আপনি ইংরেজিতেও সেম এই যে সরার আসর যদি আপনি ইংরেজিতে লিখতে চান, হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ, এই যে এই এইভাবেই এই ঠিক করা বা এই যে এর সাথে কমন রাখা এইগুলো কেমনে করা হয়, এইটার সাথে আর কি সম্পৃক্ততা কেমনে করেন? এটা হচ্ছে এটা এই যে এখন যে আর্টটা এখানে দেখতেছেন, এটা হচ্ছে ফ্রি হ্যান্ড লেটারিং, ঠিক আছে। হুম হুম। ফ্রি হ্যান্ড বলতে কোনো রেশিও মানাই হয় নাই, ঠিক আছে, যেদিক গেছে ওই দিকে। তো এখন একটা অক্ষর আপনি যখন স্কেচটা শিখবেন, আমি একদম প্রথম ক্লাসে আপনাদেরকে কিন্তু দেখেন, এই ক্লাস ফ্রি বলে এরকম না যে আমি কোনো বিষয়ে আপনাদের থেকে মানে ইয়ে করতেছি, ইগনোর করতেছি, বা কোনো বিষয় মানে ফালায় রেখা চলে যেতেছে, এরকম না। আপনাদেরকে আমি একদম প্রপার একটা গাইডলাইন দেওয়া ট্রাই করতেছিলাম। তো শুরুতে যেটা বলছি যে আপনার স্কেচটা অবশ্যই শিখতে হবে, হ্যাঁ, যদি আপনি কাজ করতে চান। যখন আপনি স্কেচ শিখতে পারবেন, হ্যাঁ, তখন আপনি চাইলে যে কোনো স্টাইলের অক্ষর কিন্তু আপনি তৈরি করতে পারবেন। তো এখন মনে করেন জি আমি জি। যেভাবে আপনি বললাম যে আপনি কিডস লেখা সার্চ দেন, কিডস লোগো লেখা, কিডস টাইপের কিছু একটা লেখা সার্চ করেন, তখন আপনি দেখবেন যে ইংরেজি লোগো একটা, আর কি। হ্যাঁ, ইংরেজি আসছে, সমস্যা নাই। তো আপনি মনে করেন ধরেন সাপোজ আপনার হচ্ছে আহ, এইটাই আসলো, ধরেন এটা আসলো, ঠিক আছে। তো আপনি হুম। এইটা থেকে কি একটা বাংলা অক্ষর বানানো পসিবল কিনা আপনি বলেন। মনে করেন হ্যাঁ আপনি সম্ভব। কি, আপনি একটা অক্ষর বলেন যে এই অক্ষরটা এটা থেকে, মানে আপনি চিন্তা করেন যে এটা থেকে একটা বাংলা অক্ষর বানাবেন, একটা অক্ষর বলেন। এখানে যদি আমি বলি সরেয়াটাই আঁকাতে হয়, হ্যাঁ, ক করা যাবে, ক করা যাবে, ক রসই করা করা যাবে। যাবে, আচ্ছা, এখান থেকে অনেকগুলো অক্ষর তৈরি সেও করা যাবে, করা যাবে। হ্যাঁ। আপনি যদি মানে এখন আমি যদি কাজ করে দেখাই, তাহলে মানে ইয়াটা ফ্লোটা অন্যদিকে চলে যাইতেছে। আমি আগে বুঝতে পুরো পারছি ব্যাপারটা বুঝতে আলোচনা করি, পারছি, তারপর ঠিক আছে। আপনাদের কোশ্চেন গুলো নিব। জি যাই জি, হোক, থ্যাংক ইউ। এখন বলি। তো এইখান থেকে আপনি একটা অক্ষর তৈরি করলেন, হ্যাঁ। একটা অক্ষর তৈরি করার পরে ওই অক্ষরটার সিমিলারিটি মেনটেন করলেন, যে এইটার ক হইলে কেমন হবে, ওইটার রস্য ই হইলে কেমন হবে, হ্যাঁ। এইভাবে আপনি যেই অক্ষরগুলো আপনার প্রয়োজন বা আপনার প্রয়োজনীয় অক্ষরগুলো আপনি কিন্তু ওইভাবে তৈরি করতে পারেন, ঠিক আছে। এখন আপনার যখন ফ্রি হ্যান্ড হয়ে যাবে, আপনি যখন যে কোনো অক্ষর ইচ্ছা করে নিজের মতো আঁকতে পারবেন, তখন ঠিক কি করবেন, আপনি ছড়ার অক্ষর আসল লিখতে গেছেন, তখন আপনি একটা অক্ষর লেখার পরে ওইটার সিমিলার অন্য অক্ষরগুলা লিখবেন। তবে এই এই লেখাটার ক্ষেত্রে আমি অন্য একটা ওয়ে ব্যবহার করছি, যেটা আমি আপনাদেরকে এখন একটু দেখাচ্ছি। মানে এই ছড়ার আসল লেখাটা এটা হচ্ছে আমার মানে মানে টোটাল হাতের লেখা, যেভাবে আমি লিখি ওইটার জাস্ট আমি বোল্ড করছি। বোল্ড করার ক্ষেত্রে একটু একটু বাচ্চাদের যে বাবল ফিলটা এটাই দিছে, আর কিছু না। আমার কথা বুঝছেন? একটু আমি দেখাচ্ছি, যা আছে তাই আসুক। আপনারা যদি শিখতে চান তাহলে আপনাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এই যে আমি এইভাবে লিখছি, ঠিক আছে। লেখার পরে ওই যে আপনাদেরকে যে প্রথম মানে ইয়া করা হইলো না। হ্যালো, শুনতেছেন? জি জি ভাই, শুনতে শোনা পাচ্ছি যায়। ভাই, জি ভাই, শোনা যাচ্ছে। বলেন। শুনতে পাচ্ছি ভাই। জি।
এই ঠিক আছে। জি। মানে আমি যদি মানে পেন্সিলে লিখি তাহলে আরো ওইরকমই হবে এটা আর কি। ঠিক আছে, তো এখন মনে করেন আমি যেটা করছি এইভাবে আমি প্রথমে লিখছি যে আমার এইটা একটা বইয়ের জন্য লেখা হয়েছিল, তো আমি এটা লিখছি। তো লেখার পরে আমি যেটা করছি এইটা আমার হাতের লেখা। আপনাদেরকে ওই দিনকে বলা হয়েছিল যে ওই দিন আমি যা দেখাইছি আপনি শুধু প্রসেসটা দেখবেন যে আমি আসলে কাজটা কিভাবে করছি, কোন ওয়েতে করছি। এইটা ওই কাজটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে এইগুলা মাথায় নিলে কিন্তু ঝামেলা। কারণ আমি ক্লাস করাচ্ছি, এখন কিন্তু আমার আসলে একটা কাজ শেখানো বা কাজ করার মতো মেন্টালিটি নাই যে আমি আসলে সুন্দর একটা আহ, মানে নজর কাড়া একটা কাজ করব, এইরকম অবস্থা আমার মধ্যে নাই। এখন আমি ক্লাস করতেছি এইটার মধ্যেই হচ্ছে আমার মানে চিন্তা। তো যেটা হচ্ছে আপনি শুধু প্রসেসটা ফলো করবেন যে আমি আসলে কিভাবে করি। তো গত ক্লাসে আমি যেটা দেখাইছিলাম আপনাদের, যে আপনারা এইভাবে লেখার পরে আপনারা এটার ইয়ে করবেন চারপাশে। হ্যাঁ, চারপাশে হচ্ছে আপনি এইভাবে করবেন। হ্যাঁ, ওইটারে আপনি একটু তৈরি করার ট্রাই করবেন এইভাবে। বুঝছেন? এই আপনি যে প্রথম যে লাইন ক্রিয়েট করছেন ওইটার মধ্যে দিয়ে যাওয়া আর কি, ওই লাইনে লাইনে আপনার মানে পরবর্তী মানে লাইনের যে ইয়াটা ওইটা ওই দিকে যাওয়া, যাতে করে আপনি আগের প্রথমটা যেই ফিল আসছে ওইটা যেন একটু বোল্ড যখন করতেছেন তখনও যেন ওই একই জিনিস আসে, এটা আর কি। তো এইভাবে হচ্ছে ওইটা আমি করছি, এটা জাস্ট আপনার দেখাই দিলাম যাতে করে হয়তো আপনি বুঝতে পারেন যে এটা অনেকভাবে তৈরি হইতে পারে। এখন আমি এইভাবে লিখছি, ঠিক আছে, তো আপনার হাতের লেখা তো এরকম না, আপনার হাতের লেখা একটু অন্যরকম হবে। আমার কথা বুঝছেন? তো তখন তো আপনার আর্টটা ওই অন্যরকম হবে, আপনার জিনিসটাও ডিফারেন্ট হবে দেখতে। তো এটা আমার হাতের লেখা, আমি হাতের লেখার মতো করে লিখে একটু বোল্ড করে দিছি। আবার হয়তো আমি আরো অন্যরকম করেও লিখতে পারি, তখন আবার আমি অন্যরকম করে লিখে ওইটার আবার বোল্ড করে দিব। তো এক এক সময় আমি এক একটার সাথে এক এক রকম আচরণ করব। এইটা হচ্ছে যেমন এইটার সাথে কিন্তু আবার সেম ঘটনা ঘটে নাই। এটা ওই বোল্ড ঠিকই করছি, কিন্তু পরবর্তীতে এটার সাথে একটু লিকুইড ইফেক্ট অ্যাড করা, এটার সাথে যে একটু হরর, যেমন ভৌতিক কিছু, যেমন কি বলে শিং থাকে না মাথায়, ওইগুলা একটু অ্যাড করে দিছি। হ্যাঁ, তারপরে একটু কিছু জায়গাতে একটু মানে ঘোলাটে ঘোলাটে ভাব, ঠিক আছে, একটু ভৌতিক যে ফ্লেভারটা থাকে এটা আমি এটার সাথে যুক্ত করার ট্রাই করছি। বুঝছেন আমার কথা? তো হ্যাঁ ভাই, বুঝতে এইখানে পারছি, যেটা কিন্তু হচ্ছে এখানে যে একটা প্রশ্ন হ্যাঁ ছিল হ্যাঁ জি যে ধরেন ভৌতিক যে অক্ষরটা আপনি এখানে আর্ট করছেন, যে এই যে যে ক্রিয়েটিভিটিটা যে আপনার মধ্যে আসছে, যে এই টাইপের বা এই শেপ বা এই আর্টিস্টটা দিলে এটা ফুটবে, কিন্তু এই অনেক সময় হয় কি ডিজাইনের ক্ষেত্রে এই ক্রিয়েটিভিটিটা অনেক সময় মাথায় আসে না, এইটার ক্ষেত্রে কি করা যায়? আচ্ছা, এবার আপনার আমি এইটারে একটা ব্যাপার শিখাই। মনে করেন আপনি হচ্ছে একটা মানে এটা আমি বলতাম মানে আমি যেটা বলতে নিছি সেটাই আর কি, আপনি প্রশ্ন না করলে বলতাম। তো আপনি যখন এই কাজটা করবেন তখন হচ্ছে আপনি কি কি বিষয় চিন্তা করবেন, ঠিক আছে? যে কখনো আমি সুলতান লেখার ক্ষেত্রে এরকম স্টাইল দিছি, কখনো বাচ্চাদের এরকম স্টাইল দিছি, কখনো ভৌতিকের ক্ষেত্রে এরকম স্টাইল দিছি। তখন আপনার যে ব্যাপারটা হবে আপনি কিছু ওয়ার্ড আগে নোট করবেন। যেমন এইটার সাথে এটা হচ্ছে হরর বা ভৌতিক একটা ফিল, ঠিক আছে, মানে দেয়া হয়েছে। এটা লেখা হচ্ছে ভৌতিক, বা আপনি একটা বইয়ের একটা এরকম একটা মানে হরর টাইপের বইয়ের গল্প লিখতেছেন, তো সেই ক্ষেত্রে আপনার টাইটেলটা কিরকম হইতে পারে। তখন আপনি এটার সাথে কি কি বিষয় যুক্ত আছে সেগুলো আপনি চিন্তা করেন। মনে করেন হরর ব্যাপারের সাথে মনে করেন একটা ভূত নিয়ে আসলেন, একটা ভূত থাকতে পারে, একটা জঙ্গল থাকতে পারে, মানে একটা জঙ্গল তো থাকবে তাই না? তারপরে অনেক সময় দেখা গেছে যে
ধরেন একটা বাঘ থাকলো, একটা মানুষকে বাঘ খাচ্ছে, তো সেখানে তো রক্তের ব্যাপার স্যাপার থাকতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার একটু আহ এইরকম যেই ওয়ার্ড গুলো এটার সাথে জড়িত, মানে এটার সাথে যে কিওয়ার্ড গুলো জড়িত ওইগুলো আপনি আগে নোট করবেন। এরপরে আপনি চিন্তা করবেন যে আমি যখন এটা আঁকতেছি এটার মধ্যে আমি কোন কোন জিনিসগুলো ইনক্লুড করতে পারি। হ্যাঁ, যেমন আমি এখানে যে রক্তের যে ফোঁটা পড়তেছে সেটা আমি অ্যাড করতে পারতেছি। এখানে আমি চাইলে এই অক্ষরগুলার ইয়াটা আমি গাছের মতো দিতে পারতাম, যে মানে একটা গাছ, ওইটার অনেকগুলা মানে অনেক ঘন পাতা, জঙ্গলের মতো একটা কিছু ওটা দিতে পারতাম। সেটা যদি আপনি ইনক্লুড করতে পারেন কোনো ওয়েতে, এটার মধ্যে ঢুকাই দিতে পারেন, সেটা করতে পারেন। মানে সব ক্ষেত্রেই করতে হবে ব্যাপারটা এরকম না। যদি বাচ্চাদের টাইপের বই হয় তো এরকম কাজ বাজ করলে সেটা আরো মজার লাগবে, ঠিক আছে। তো এরপরে যেমন এই যে এখানে একটু মানে অনেক ভৌতিক যে ক্যারেক্টার আছে ওটা মানে সিং টিং ঢুকাই দেওয়া হয়েছে। তো আপনি যে দেখেন এখানে গুগল সার্চ করেন, গুগল না, এখানে আমি যেমন এটাই লিখলাম, ঠিক আছে। তো আচ্ছা এটাই লিখলাম। তো দেখেন যে একটা টেক্সট আপনি ফলো করেন এখান থেকে, মনে করেন আপনি হচ্ছে এটাই ফলো করতে পারেন। এখন আপনি যদি এইখানে কি করছে যে মানে টেক্সট গুলো একদম একটু গ্রুঞ্জ ইফেক্ট আছে ভিতরে, আর নিচের দিকে একটু মানে রক্ত ঝরে পড়তেছে এরকম, বা কাটা ছিঁড়া বা ছিঁড়ে গেছে এরকম একটা ফিল আছে, ঠিক আছে। তারপরে আপনি যদি এইটা দেখেন, এরকম কিছু টেক্সট আপনি এইভাবে সার্চ করে দেখবেন। একটা হচ্ছে প্রথমে আপনি ওয়ার্ডগুলা কালেক্ট করবেন যে আপনার এটার সাথে কি কি ওয়ার্ড যুক্ত আছে, তখন হচ্ছে ওই শব্দগুলা দিয়ে আপনি আবার সার্চ করতে পারেন। প্রত্যেকটা আলাদা আলাদা করে সার্চ করলে যা যা আসে ওইগুলার মধ্যে থেকে আপনার যা মাথায় থাকে, যে অক্ষরগুলা একটু ভাঙা টাইপের থাকতে পারে, একটু ছেঁড়া টাইপের থাকতে পারে, হ্যাঁ, তারপরে একটু ব্লাডি ভাব থাকতে পারে, তারপরে এইরকম যে জিনিসগুলো আপনি পাবেন এটা রিসার্চ করতে গিয়ে, তখন আপনি ওই জিনিসগুলো এটার সাথে যুক্ত করবেন। তো সেম ব্যাপার অন্যগুলোর ক্ষেত্রেও, যেমন এটা গঠনগত, বলছি যে গঠনগত কারণে ভিন্নতা। এখানে আপনার হচ্ছে শব্দটা হচ্ছে কালি, শব্দগতভাবেই কিন্তু এইটা হচ্ছে একটা লিকুইড ফিল দেয়, ঠিক আছে, বা একটু তরল ফিল দেয়, তাই না। এরপরে এখন এই কালির গঠন কেমন, আপনি যদি এক জায়গায় কতটুকু কালি ফালান তাইলে কি ওটা দেখতে কিরকম ফিল হয়, ওটা দেখতে কেমন একটু মানে সরে সরে যাইতেছে বা ড্রপিং একটা ভাব থাকে, হ্যাঁ, এই জিনিসগুলা। তো এই প্রত্যেকটা বিষয়ের সমন্বয় হইতেছে আপনি এই কাজটা করবেন, ঠিক আছে। এইগুলারে কিভাবে, যেমন এই লেখাটার মধ্যেই কিন্তু আমি ওই কালির ব্যাপারটা নিয়ে আসছি। বা আপনি এইটা যেমন আপনি যদি মানে দুধ, তারপরে হচ্ছে লিকুইড টাইপের আরো যা আছে, পানি, তারপরে এরকম আরো অনেক কিছু থাকতে পারে, হ্যাঁ, এইগুলা নিয়ে যখন কাজ করবেন তখন একটু ওয়াটার ইফেক্ট দেওয়া, এই টাইপের জিনিসগুলো এটার মধ্যে অ্যাড করা। এরপরে হচ্ছে জেন্ডারগত কারণে ভিন্নতা। এখানে একটা মজার ব্যাপার আছে, দেখেন যে উপরের নামটা হচ্ছে একটা মেয়েদের নাম আর নিচের নামটা হচ্ছে একটা ছেলেদের নাম। তো উপরের নামের অক্ষরটা অনেক চিকন, আর একটু মানে কেমন ঢেউ খেলানো অক্ষরের ধরনটা, ঠিক আছে, কিন্তু নিচেরটা আবার একদম স্ট্রেট, ঠিক আছে, একদম সোজা সাপটা, তারপরে একটু মানে অন্য মানে একটু স্ট্রং স্ট্রং ফিল। তো এখানে একটা ব্যাপার ইয়া করা যে দেখেন আপনি ছেলে মানুষ হইয়া যদি আপনি মনে করেন যে আপনি একটা পিঙ্ক কালারের ড্রেস পরলেন, এইখানে যে পিঙ্ক কালারটা আছে এই কালারের একটা ড্রেস পরলেন, এরপরে হচ্ছে ঢাকার রাস্তায় হাঁটলেন, তো আপনার মানে দিকে কি মানুষ তাকায় থাকবে না, ব্যাপারটা এরকম না। তো এখন এরকম হাস্যকর ব্যাপার হয়ে যাবে যদি আপনি পিঙ্ক কালার পরেন, কিন্তু একটা মেয়ে যদি পিঙ্ক কালার পরে তো সেই ক্ষেত্রে কি ব্যাপারটা কি হাস্যকর হবে? ভাই আমি আপনাদের সাথে কথা বলতেছি, বুঝছেন, আপনাদের সাথে গল্প করতেছি কিন্তু। না ভাই না। জি না। তো এখন একটা একটা মেয়ে যদি পিঙ্ক কালার পরে, ভাই পিঙ্ক এইটা কালার যেমন কি আমগো পরা নিষেধ নাকি ভাই? পিঙ্ক কালার তো আমরা চাটি হিসেবে পড়তে পারি। আমরা হচ্ছে মানে একটু সুন্দর কথা বলার ট্রাই করি। করে না যায়।
আচ্ছা, যাই হোক, তো এইটা হচ্ছে যে পার্সপেক্টিভ, যে কাদের সাথে কোন ধরনের টেক্সট বা আপনি সেটা যেই কাজ হোক, সেটা এখানে লেটারিং এর কাজ, হ্যাঁ, অন্য কিছু হইলে অন্যভাবে এটা চিন্তা করা। তো এখানে যেমন মেয়েরা একটু ফুল পছন্দ করে বা তারা একটু ফ্লোরাল জিনিস পছন্দ করে। এখন আপনার ক্লায়েন্ট হচ্ছে মেয়ে, তো সেই ক্ষেত্রে আপনি এই ধরনের মানে আচরণ তার সাথে করবেন, তার কাজের সাথে, ঠিক আছে? এখন আপনি যদি তার এমন একটা টাইটেলের মতো মনে করেন বোর্ড, তারপরে হচ্ছে একটু রাফ টাইপের কিছু দেন, হয়তো সে পছন্দ করবে না। তো এই জন্য কোন ধরনের মানুষের কাজ এবং এইগুলো চিন্তা করা, ঠিক আছে? বা এটা শুধু মানুষের কাজের ক্ষেত্রেই না, আপনি যেই লেখাটা লিখতেছেন ওইটার অর্থ, শব্দ, হ্যাঁ, এইগুলা কি হচ্ছে মানে জেন্ডারগত কারণে মানে ভিন্ন আছে কিনা সেটাও চিন্তা করা, এটা আর কি। এরপরে যেমন এই যে এখন যে ব্যাপারগুলো আমরা আলোচনা করতেছি, এটা হইতেছে মূলত আমাদের অক্ষরের মধ্যে কি কারণে পরিবর্তন আসে। আমি কিন্তু আগে বলছি যে আমাদের অক্ষরের মধ্যে পরিবর্তন আসার কিছু কারণ আমরা আলোচনা করব, কোন কোন কারণে অক্ষরগুলা দেখতে ভিন্ন হইতে পারে, তাই না? মানে সাইকোলজিক্যাল যে ব্যাপারগুলোর কারণে আমাদের অক্ষরের মধ্যে ভিন্নতা আসবে, এইগুলা হচ্ছে আজকে আলোচনা হচ্ছে। তো গ্রাফিটি ব্যাপারটা শুরু থেকে যত মানে এই গ্রাফিটি নিয়ে যখন থেকে কাজ শুরু হয়েছে তখন থেকে গ্রাফিটির একটা স্টাইল হচ্ছে, এটা বোল্ড থাকবে, ঠিক আছে? এটার মধ্যে মাল্টিপল কালার থাকবে, এটার মধ্যে হচ্ছে একটু ভাঙাচোরা ভাব থাকবে, এটার মধ্যে মনে হয় যে কাজ করতে গিয়ে কেউ দৌড় মারছে, কথা বুঝছেন, যে শেষ হয় নাই এরকম একটা ভাব থাকবে। যেমন এই ধরনের কাজগুলা মূলত কিভাবে করা হয়, এবার আপনারা হচ্ছে এবছর যে আমাদের আপারে বিদায় করা হয়েছে তখন সবাই আসলে গ্রাফিটি নিয়ে কাজ করছে, ঠিক আছে? তো এইখানে ব্যাপার হচ্ছে কি, মনে করেন কেউ একজন দেয়ালের মধ্যে আঁকতেছে, তখন পুলিশ তাকে ধাওয়া করতেছে, কিন্তু সে সেই ভয়ে কাজটা খুব দ্রুত করতেছে। তাই দ্রুত করার জন্য কাজের ভিতরে কিন্তু একটা ভিন্নতা আসবে। আপনি রিল্যাক্সে একটা কাজ করতে গেলে আপনার মধ্যে যেই মানে আর্টের যেই মানে সৌন্দর্য ফুটে উঠবো, মানে দৌড়ের উপরে থাকলে কিন্তু সেই সৌন্দর্য থাকবে না, ঠিক আছে? তো এই সমস্ত ব্যাপারগুলো হইতেছে এই গ্রাফিটি আর্টের মধ্যে থাকে। যেমন কখনো দেখবেন যে একটা জিনিস ফলো করবেন, যে দেয়ালে কিছু মানে অনেকে আঁকছে এই স্টাইলে যে তার রংটা ছিটা মানে মানে রঙের ড্রপ গুলা নিচের দিকে ফোটা ফোটা পড়তেছে, অনেকে দেখবেন এই জিনিসটাও এখন আর্টের সাথে যুক্ত করে। কিন্তু শুরুতে এটা ছিল হচ্ছে ওই দৌড়ের উপরে আঁকার কারণে, বুঝছেন আমার কথা? যে কেউ আঁকতেছে, তো তার আঁকাটা তাড়াহুড়া করা বা অনেক বেশি রং ঢাইলা দেওয়ার কারণে রং নিচের দিকে গড়ায় পড়তেছে। কিন্তু পরবর্তীতে এই জিনিসটা একটা আর্ট হয়ে গেছে, যে গ্রাফিটির ফিলটা দিতে হইলে আমাদেরকে এই যে এই ফিলটা দিতে হবে। আমার কথা বুঝছেন? জি ভাই। এই সাইকোলজি আছে বইলাই অক্ষরের মধ্যে ভিন্নতা। তো আমি যেখানে বলছি যেমন কালি কেন কালির মতো হবে, আপনি কিন্তু আবার সব জায়গায় অক্ষরের মধ্যে অক্ষরের ফিল ঢুকাইতে যায় না, কখনো কখনো স্বাভাবিক অক্ষর দিয়েও অনেক কিছু বোঝানো যায়। কিন্তু আমি এখানে সবগুলার আলাদা আলাদা ডিফারেন্ট যে ওয়ে, মানে কেন এরকম হচ্ছে এটা বোঝানোর ক্ষেত্রে আমি সবগুলোর মধ্যে সব জিনিস আছে সেটা বুঝাইতেছি। হ্যাঁ, এখন এইখানে কালি আছে বলে এখন আপনি লিখতেছেন, মনে করেন লিখবেন হচ্ছে যে মনে করেন কি কি বলবো, যেমন লিখবেন বই, এখন বইয়ের মধ্যে হচ্ছে আপনি বই ঢুকাই দিবেন, তখন ক্লায়েন্ট হয়তো পছন্দ করবে না, কারণ সে চাচ্ছে না যে বইয়ের ভিতরে বই থাকুক, সে স্বাভাবিক একটা লেখা দিয়ে বই লেখাটা চাচ্ছে। তো এইটাও বোঝা যে ক্লায়েন্ট আসলে কি চাচ্ছে, বা আমি ওই ওই সময় বা পুরো কাজের ধরন চিন্তা করে আপনি তো বুঝতে পারবেন যখন আপনি কাজ করবেন, তখন ওভারঅল লেখা টেক্সট পড়া, তারপরে মানে পরিবেশ, তারা কি বলতেছে বা যাদের সাথে কাজ করতেছেন তাদের কমিউনিকেশন কিরকম, সবগুলা ব্যাপার চিন্তা করে আপনার মধ্যে কিন্তু এইটা আসবে যে আমি আসলে এই কাজটা কিভাবে করব বা এইটা। তো আপনার যখন এই ব্যাপারগুলা মাথায় থাকবে তখন কিন্তু আপনি আসলে যেইটা প্রয়োজন ওইটা অনুযায়ী কাজ করতে পারবেন। এখন আপনি লিখছেন
লিখবেন কালি, এখন স্টাইল ঢুকাই দিচ্ছেন এই জিনিসটা, আমার কথা হচ্ছেন? কিন্তু এই ব্যাপারগুলো মাথায় রাখা যে কখন আমি কোন ধরনের আচরণ করব এটার সাথে। তো এরপরে এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, দেখেন যারা কমিক্স আর্টিস্ট বা কমিক্স যারা লেখে, এই এই জিনিসটা আসলে তাদের জন্য, তারা অবশ্যই জানে। তারপরে নতুন যারা করে তারাও এটা জানতে পারে। তো আপনি যখন একটা কমিক্স ক্যারেক্টার আঁকবেন বা বা আপনি যখন কমিক্স লেটারিং করবেন, তখন কিন্তু আপনার এই জিনিসগুলো জানতে হবে। মনে করেন যে এখানে যেমন হা হা লেখা, ঠিক আছে, যে কেউ হাসতেছে উচ্চ স্বরে, কিন্তু এটার প্রথম দিকে একটু মানে চওড়া আর ওই দিকে গিয়ে একটু সরু, মানে দূরে গিয়ে। তো এটা কিভাবে হইলো? অনেক সময় দেখা যাচ্ছে আমাদের যে সাউন্ড, এটা হচ্ছে আমরা বললে পরে যদি অনেক মানে শব্দ করে আমরা চিৎকার করি, তখন হচ্ছে প্রথমটা যে মানে অনেক বেশি সাউন্ড থাকে, ওইটা আস্তে আস্তে মানে পরিবেশের সাথে মিলে যায়। এই জন্য এরকম একটু যে মানে বিলীন হয়ে যাওয়ার যে ব্যাপারটা ওই রকম। কিন্তু এরপরে যে আমরা যে আপনি অনেক সময় আলিফ লায়লা তো দেখছেন, তো সেটার মধ্যে যেমন মানে ওই রকম বিকট শব্দ করে হাসার যে ব্যাপার থাকে, হ্যাঁ। তো এটা এই জন্য ধাপে ধাপে মানে হা 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 এরকম ইয়ে করে দেওয়া হয়েছে। এরপরে যেমন এখানে না লেখা আছে, চিৎকার করে না বললে একদম মনে করেন যে ছড়ানো ছিটানো একটা ব্যাপার থাকলো, বা চিৎকার করার যে মিনিং বুঝাইতে যেই আইকনগুলো ব্যবহার করা হয়, তারপরে হচ্ছে যেই বক্সগুলো ব্যবহার, এই প্রত্যেকটা বক্সের আলাদা আলাদা মিনিং আছে। এগুলো আপনি যদি সার্চ দেন যে কমিক্স বক্স মিনিং, এগুলো প্রত্যেকটা আপনি ইয়া পাবেন। যে আমি যেমন এখানে একটা বোম ফুটলে যেরকম ধুম করে শব্দ হয়, তো ওইটার সাথে ওই জিনিসের কম্বাইন করা। তারপরে পড়ে গেছে ধপাস করে, তো সেইখানে হচ্ছে মানে ওই ওই পরিবেশটা যখন আপনি এক জায়গায় পড়ে গেছেন, সেই জায়গাটা কিরকম থাকে, বা এই জিনিসগুলারে এই টেক্সটের সাথে ইনক্লুড করে দেওয়া, ঠিক আছে। এই এগুলাও হচ্ছে আপনি যখন লেটারিং করবেন এই ব্যাপারগুলো আপনার জানতে হবে। এরপরে এইটা তো শুধু আমি হচ্ছে আজকে মানে আপনার কি বলে এই ব্যাপারগুলা কয়েকটা ব্যাপার আমি আলোচনা করছি, যেটা আমার বইতে হিউজ পরিমাণ ব্যাপার মানে বিষয়, এই টপিকের উপরে হিউজ পরিমাণ ব্যাপার আলোচনা করা হয়েছে, যে কেন অক্ষরের মধ্যে এত ভিন্নতা। অনেকে হয়তো আপনার মনে করতে পারেন যে শুধু টাইপোগ্রাফি, লেটারিং, ক্যালিগ্রাফি নিয়ে কি একটা বই হইতে পারে? এটা আসলে বিশাল বিস্তৃত একটা অংশ। আমি মনে করি যে ওই সামান্য এই 200 পেজের বই কোনো বই হইতে পারে না। মানে আরো মানে কাজ করার মতো, লেখার মতো, বলার মতো অনেক কিছু আছে, ঠিক আছে। তারপরেও আমি আসলে অনেক চেষ্টা, অনেক কষ্টর পরে এটা করতে পারছি। মানে আমার কাছে অনেক ভালো লাগতেছে যে আমার এটা আসলে আমি কাউরে দিতে পারছি বা কারো হাতে পৌঁছাইছে, এটার চাইতে আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে আমার পাশে আছে, আমি যখন তখন একটা বের করে দেখতে পারবো, এটা আমার মজা লাগে। তো এখানে অনেক কিছু শেয়ার করা হয়েছে। তো আমি আসলে এই 5টা ক্লাসে আপনাদের সাথে যতটুকু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করলে আপনাদের উপকার হয় এবং আপনারা জানতে পারেন, সেটা আমি চেষ্টা করতেছি। হ্যাঁ, তো যেমন এইখানে প্রথম লেখাটা যদি দেখেন, এটা কিন্তু একটু অ্যারাবিক ফিলিংস আছে এটার মধ্যে। তারপর এটা একটু রাফ, সারাদিন এটার মধ্যে একটু রাফ রাফ ফিল আছে। তারপরে এই যে এইখানে কিন্তু লেখা হয়েছে ইসলামিক লেখা, যেমন আল্লাহ আমার রব, ঠিক আছে, রব। তো এই লেখাটা ইসলামিক, কিন্তু অক্ষরগুলার ইয়াটা দেখলে ওরকম ইসলামিক না। তো সেইটা তারপরেও কিন্তু এটার মধ্যে একটা মানে মজা আছে, বুঝছেন। এরপরে যে এখানে হজ বড়লা লেখা, এটা হচ্ছে একটু গ্রাফিটি ভাব, ঠিক আছে। তো স্কেচ করার সময়ও আপনি যদি জাস্ট মাথায় রাখেন যে আমার অক্ষরটা আসলে আমি আসলে গ্রাফিটি টাইপের ফন্ট ইউজ করতে চাইতেছি বা গ্রাফিটি টাইপের ফর্ম ইউজ করতে চাইতেছি, এটার ওই রকম ভাবে করতে চাচ্ছি, তখন আপনি এইভাবে স্কেচটা ওইভাবে করার ট্রাই করবেন, ঠিক আছে। তো আপনাদের কাজের সময় এই প্রত্যেকটা ব্যাপার খেয়াল করা, যদি এরকম পসিবল হয় যে আরো কিছু আপনাদের সাথে শেয়ার করা, বা এটা আমি করার ট্রাই করব। তো আজকের ক্লাস হচ্ছে মানে আজকে আমার বলার যে ব্যাপার বা বলার যে বিষয় এইটুকুই ছিল। এখন এর মধ্যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা আমার জিজ্ঞেস করতে পারেন। খালিদ ভাই, হ্যাঁ ভাই কি শুনতে পারতেছেন কথা? হ্যাঁ, আপনাদের কথা শুনতে পারতেছি, যা মানে আপনারা একজন একজন করে জিজ্ঞেস করলে হবে। খালিদ ভাই, ওই যে ভৌতিক যে ফিলটা দিছেন না আপনি,
হ্যাঁ হ্যাঁ ওইটা যখন আমরা ডিজাইন করব, ডিজাইন করার পরে যে আপনি শিং দিছেন, তারপর হ্যাঁ 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 গাছের মতো দিছেন, এইগুলো কিভাবে করতে পারি ভাই? আচ্ছা, আমি আপনাদেরকে ছোট করে একটা অক্ষর করে দেখাই, কি বলেন? জি ভাই। জি ভাই। আচ্ছা, এখন আপনাদের রিভিউ নিতে চাইতেছি যে আপনারা কি মনে করেন আজকের ক্লাসে যে বিষয় আলোচনা করা হয়েছে এটা আপনাদের জন্য উপকারী কিনা? ভাই খুবই খুবই ভাই, গুরুত্বপূর্ণ অনেক ছিল ভাই। উপকার। জি ভাই, অবশ্যই অবশ্যই। যারা আসলে শিখতে চাইবে তাদের জন্য উপকার, যারা দেখার জন্য আসছে তাদের কাছে হয়তো বা কেমন লাগবে জানি না, এটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা, তো যেটা বলতেছি, মনে করেন আপনি এরকম একটা স্কেচ করবেন স্বাভাবিকভাবেই, আপনি স্কেচ পারেন, আপনার হাত এখন ফ্রি, আপনি যে কোনো অক্ষর আপনি তৈরি করতে পারতেছেন, ঠিক আছে? তো আপনি এরকম একটা অক্ষর তৈরি করলেন, এটা আমি কি তৈরি করব, মনে করেন একটা ব অক্ষরে তৈরি করলাম, ঠিক ভাই আছে? এত সুন্দর কি মাউস দিয়ে করেন নাকি? না, আমার হাতে ইয়ে আছে, মানে যে পেন আছে। আচ্ছা। আপনার ফ্রি হ্যান্ডে আঁকতে পারতে হবে ভাই, সে আপনি খাতায় এরকম আঁকবেন, আপনার হাতে একটা কলম আছে, একটা খাতা আছে, এটা আমি তো ভাই আর্ট কম্পিউটারে। করতে পারি না। আমরা তো আর্টও শিখাইলাম নাকি? জি কিভাবে আমি আপনি, আজকে প্রথম আসলাম ভাই আপনার ক্লাসে, একেবারে দেখিনি। এখন দেখেন এটা হইতেছে আমরা একটা স্কেচ করলাম, স্বাভাবিক যে আমার বটা এরকম হবে, কথা বুঝছেন? এরপরে আপনি আর একটা এটার উপরে আবার একবার ওভারল্যাপিং করবেন। তো ওভারল্যাপিংটা আমি মনে করেন অন্য একটা কালার দিয়ে করি। আহ, এই হইলো গিয়ে মনে করেন আমার, এটা আমি একটু এখন যেগুলো একটু সোজা সোজা টান আছে না, আমি আর সোজা টান দিব না, আমি এটার একটু বাঁকা বাঁকা দিতে চাইতেছি। হ্যাঁ, যেটা একটু আগে বলছি কিন্তু যে এরকম একটু দিতে চাইতেছি, হ্যাঁ এরকম। এটা আপনি হাতটা একটু মনে করেন নিজের মতো করে নাড়াচাড়া করলেন, আর মানে ওই লাইন ধরে ধরে গেলেন, ঠিক আছে? এই তো চেঞ্জ হয়ে গেছে এটা। জি ভাই, চেঞ্জ হয়ে গেছে। এবার আসেন, মনে করেন এটারে আমি ভৌতিক একটা স্টাইল দিতে চাইতেছি, তো আমি এটার মধ্যে শিং ঢুকাম, ঠিক আছে? তো এই হইলো আমার শিং। ধরেন জাস্ট আমি ওইটার মতোই করতেছি, বা আপনি তো জাস্ট এটাই করবেন না, আরো অনেক কিছু নিয়ে ঘাটাঘাটি করবেন। এই শিং টিং এই যে দিতে হইব এরকম কোনো ব্যাপার নাই, এটা আর কি। তো আমি এটা মনে করেন এইভাবে দিলাম, আর এইটা দিলাম এই করে, ঠিক আছে? এরপরে দেখেন এই নিচের লেয়ারটা আছে না, এটা আমি মুছে দিতেছি। আচ্ছা, একটু ব্রাশটা সফট হয়ে গেছে। আচ্ছা, এখন আপনি মনে করেন যে এটার মধ্যে আরো কিছু অ্যাড করতে চাইতেছেন, তো সেটা কি হইতে পারে, একটা কিছু বলেন। মানে আপনারা ভাই বলবেন, আমি অ্যাড যেমন করার ভাই ব্লাড, গাছের ডাল দিতে রক্ত পারেন ভাই। রক্ত ঝরে পড়লে যেরকম, রক্ত ব্লাড দেন ঝরে ভাই, পড়লে ব্লাড। যেটা ভৌতিক নখের যদি আসর, যেতে চাই। দাঁত। মনে করেন হ্যাঁ, আমি এখানে এইটার নখের মধ্যে একটা আসর। গাছের ইয়াটাই দিব, হ্যাঁ? তো মনে করেন অনেক সময় আপনি দেখবেন যে আগে গাছটা আঁকেন, হ্যাঁ? আচ্ছা, এটা এই, ধরো, আমার এটা হচ্ছে এইদিকে, হ্যাঁ ঠিক আছে। তো একটা গাছ দেখায় আইকা, মনে করেন এই হইলো আপনার গাছ, ঠিক আছে? এই, তাই না? এই হইলো আপনার গাছ। তো অনেক সময় দেখবেন যে এরকম থাকে গাছ, অনেক সময় বাঁকা টাকা থাকে, এরপরে এটার মধ্যে এরকম এরকম কিছু থাকে, এরকম থাকে না অনেক সময় এরকমটা। জি। তো হ্যাঁ ভাই। এটা হচ্ছে গাছের কিছু মানে শেড আর কি, যে এগুলা। আর এখানে ওই যে অনেক গাছ দেখা গেছে দুই একটা ডাল হইতে নিচে মারা গেছে। গর্ত গর্ত। হ্যাঁ, তো আমি এটা আঁকলাম, এটা এটা আর আমি দ্বিতীয়বার আঁকতেছি না, এটারে আমি মনে করেন কপি করে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব দেখেন, বয়ের সাথে, বুঝছেন? এখন এটা আমি মুছে দেব নিচেরটা। সেই ভাই সেই। এখন এটা যে এটা কি গাছে হইলো কিনা সেটা তো বুঝতে হবে। এবার আসেন, হ্যাঁ এটা চোখের মতো লাগতেছে একটু একটু। হ্যাঁ, মনে করেন এখানে একটা এটার ইয়ে দিতেছে। আবার থাকবে না, মানে এটা তো ডিপেন্ড করবে যে আপনি আসলে
ওই ওই পেজের মধ্যে যেখানে আপনি কাজটা করতেছেন, হ্যাঁ, সেখানে আপনি কি কি জিনিস দিতেছেন, তাই না? জি ভাই। তো দেখা গেছে ওটা যদি ওইরকম জায়গা থাকে বা ওইরকম কিছু ফুটায় তোলার মতো, তখন আপনি এখানে তো একটা অক্ষর, আরো মানে জিনিসপত্র এখানে থাকবে, গাছ থাকবে, এখানে একটা বাঘ হাইটা যাইতেছে, হ্যাঁ, বা এরকম এটার কিছু নাম জিনিস। হইতে পারে বট গাছের ভূত। আচ্ছা, এরপরে এগুলাতে আমরা একটু শেড টেড দিতে পারি, এখানে একটু কালো থাকতে পারে, এখানে, হ্যাঁ, এদিকে একটু কালচে থাকতে পারে, হ্যাঁ, এটা আর কি। আর কি অ্যাড করতে বলছিলেন? চোখ অ্যাড করতে বলছিলেন, মনে করেন এটার মধ্যে একটা চোখ এই বের হয়েছে, হ্যাঁ, দিয়ে দিলেন, ঠিক আছে। ভাই তো ব্লাড অ্যাড করেন ভাই, ব্লাড। এইটা হচ্ছে যে অ্যাড করার ওয়ে, ঠিক আছে, কিন্তু এই পুরা জিনিসটার আপনি একটা কাজ মনে করিয়েন না যে এটা একটা সুন্দর কাজ কিনা, দেখি ভাই কি রকম কাজ করলো, ঠিক আছে, তাইলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, রক্তের যে ব্যাপারটা হইতেছে, এটা আপনি যেটা করবেন, এটা সবচেয়ে মজার ওয়ে হইতেছে, আপনি ছোট্ট করে একটা বৃত্ত দিবেন এখানে, বৃত্তটা দিয়ে এইদিকে করবেন, এই, এর চাইতে সহজ ওয়ে আর নাই। এদিকে একটু দিয়ে দিবেন, এইদিকে, এইদিকে, এই, বুঝছেন? আর এটা দেখেন এইখানে দিয়েন না, দিবেন হচ্ছে যেদিকে একটু ঝুলে পড়ছে ওইদিকে, হ্যাঁ, এইদিকে একটু দেন, এই, ঠিক আছে, ভাই হইলো? হুম। ভাই এটাকে কি ভেক্টরাইজ করা যাবে নাকি ফটোশপেই সব কাজ করতে হবে? এটাও ভেক্টর করবেন, মানে এটা আসলে ডিপেন্ড করে যে আপনি কোথায় ব্যবহার করবেন, মানে তখন ওটা কোন, মানে ফটোশপের কাজ হইলে ভালো নাকি হচ্ছে ইলাস্ট্রেটরে। অনেক সময় দেখা গেছে এই কাজটা পুরোটা আমি ফটোশপে করে ফেলবো, হ্যাঁ, আবার অনেক সময় দেখা গেছে না, এটা ভেক্টর করে তারপরে কাজ করব। তো এরপরে আপনাদের আর কি প্রশ্ন আছে বলেন। খালিদ ভাই, জি। ভাই আমাদের এরকম একটা ফুল একটা ক্লাস আমাদের নিয়ে করলে ভালো হতো ভাই আমাদের জন্য। আচ্ছা, ফুল ক্লাস বলতে বলেন তো। ফুল ক্লাস মানে ভেক্টর করে আপনি ফুল কিভাবে ডিজাইনটা করেন, কিভাবে রং তুলিতে, কিভাবে আঁচড় দেন, এইগুলা। মানে হচ্ছে আমি একটা কাজ মনে করেন স্কেচ করলাম, তারপরে হচ্ছে এটা ভেক্টর করলাম, তারপরে একদম ফাইনাল একটা কাজ করলাম, এরকম কিছু দেখতে চাচ্ছেন, এই তো? জি ভাই, জি ভাই। জি জি, প্রেজেন্টেশন তো আর কি দেখতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এরকম একটা চেষ্টা করব যে একদিন একটা ক্লাস করব, সেটা যদি 2 ঘন্টা হয় বা আরো বেশি হয়, জি তো ভাই, রাজি ভাই। হ্যাঁ, তো আপনারা যদি থাকেন করা যাবে, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, প্রশ্নগুলা আপনারা হচ্ছে একটু ইয়াতে করেন, কি বলে, মানে মুখে করেন, বা মেবি তাদের মাইক্রোফোন নাই, এটা হইতে পারে। আচ্ছা, যাদের ফার্স্ট ক্লাস তারা হচ্ছে আগের ক্লাসগুলো পাবেন, ইউটিউব লিংক দেওয়া হবে, ঠিক আছে। তারপরে কে কি দেখছেন? আচ্ছা, আবার কল দিয়েন, কে সালাম একজন আলাইকুম মেসেজে। খালিদ ভাই। হ্যাঁ, জি জি। সালাম আলাইকুম খালিদ ভাই, ওই মানে ক্লাসগুলো রেকর্ড গুলো কোথায় আপলোড দেওয়া হচ্ছে? আচ্ছা, আমি ওইগুলো আমি হচ্ছে আসলে ভাইয়া, জি, আপনাদের তো একটা গ্রুপে অ্যাড করা হয়েছে, তাই না? এখানে তো লিংক দেওয়া হইতেছে। আমি আসলে ওই ইয়াতে দেখলাম যে ওখানে তো পাইলাম না। আমি আসলে গতকালকে ঢাকায় আসছি তো, যার কারণে গতকালকে ক্লাসটা করলাম না। আচ্ছা, আমার প্রোফাইলে আপলোড দেওয়া হইব, ওইখানে পাবেন। আচ্ছা, তারপরে কি যে বইয়ের দাম জিজ্ঞেস করছে, ভাই বই এখন প্রিন্ট আউট, এটা প্রিন্ট হইলে আমি হয়তো জানাই দিব, আপনারা ওই ওদের থেকে নিয়ে নিতে পারবেন, যারা এটা পাবলিশার্স, ঠিক আছে। কেউ লিখছে অনেক উপকার আছে, দেখতে ভালো লাগছে ভাই। আর আরেকটা কথা জিজ্ঞেস করা ছিল, সেটা হলো যে মানে অনেক সময় ধরেন ফেসবুকে থাকা হয় না, মানে হুম কখন হুম। ক্লাস হচ্ছে বা আপডেট জানা যায় না, এইটার জন্য ইনস্ট্যান্ট বা কোনো কিছু জানা যাবে বা পপ আপ নোটিফিকেশন আমাদের কাছে ভাই আসবে, এরকম কোনো? আমরা হচ্ছে প্রথম ক্লাসটা 9টাতে নিছিলাম, মানে এর পরবর্তী ক্লাস মানে 9টা 30-এ হবে, এটা মানে আপনারা যারা প্রথম থেকে ক্লাস করতেছেন তারা আসলে জানার কথা।
জি, তাছাড়া আমাদের টাইমিং নিয়ে তো কোনো সমস্যা হয় না ওটা আমাদের। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? খালিদ ভাই, আপনার পিন্টারেস্টের লিংক পেলে ভালো হতো ভাই। ভাই পিন্টারেস্টে কি আছে? ভাই শুধু গুগলে HM খানের দিকে সার্চ করবেন, মানে ওনার সব চলে আসবে যদি পারতাম। আচ্ছা, কোন লিংক দিতে হয় বুঝতেছি না। আচ্ছা, ওইটা গ্রুপে পিন্টারেস্ট দিয়ে দিব না। হ্যাঁ, কি আপনি করেন? আচ্ছা খালিদ ভাই, আপনি বলছিলেন আর কি আপনার যে কিছু ব্রাশ আছে, ব্রাশগুলো আমাদেরকে দিবেন, পেড ভাই ব্রাশ ব্রাশগুলো ব্রাশ। তো নেক্সট জেন একাডেমির ফেসবুক পেজে আপলোড দেওয়া হয়েছে, গুগল ড্রাইভ লিংক সহ। অতি দ্রুত ও এখান থেকে আচ্ছা আচ্ছা, ডাউনলোড করে নিয়ে যান। ওইটা হচ্ছে গুগল ড্রাইভ অনেক সময় ফুল হয়ে যায়, ডিলিট হয়ে যেতে পারে, ঠিক আছে? জি জি জি, ধন্যবাদ। ভাইয়া পাঞ্জেরির সব ডিজাইন কি আপনি করেন? না, পাঞ্জেরিতে প্রায় 30 জনের বেশি ডিজাইনার, সব ডিজাইন আমি করি না। আমি হচ্ছে পিবিএস এর ডিজাইনগুলো করি। পাঞ্জেরির অনেক লেটারিং টেটারিং করা হয়, মানে বইয়ের কভারের লেটারিংগুলো করা হয়, এই আর কি। পাঞ্জেরি বলতে পাঞ্জেরি তো ম্যাক্সিমাম হচ্ছে বইয়ের কাজ, ঠিক আছে? জি তো বইয়ের সাথে আমি শুধু লেটারিং টেটারিং এর সাথে জড়িত, বুঝছেন? আর জি। ভিতরে যেমন বইয়ের ইনার পেজ টেজ কভার এগুলো হাবিজাবি এগুলো আমি আসলে করি না। আহ, আমি আবার হচ্ছে পিবিএস এর ডিজিটালে কাজ করি, ঠিক আছে, ডিজিটাল টিমের সাথে। আচ্ছা ভাইয়া, আচ্ছা, ধন্যবাদ। আর একটা কোশ্চেন, সেটা হলো অ্যাডভান্স হয়ে যাবে কিনা জানি না, তারপরেও যেহেতু আলোচনা হচ্ছে প্রশ্নটা করি। সেটা হলো যে এই যে যে লেটারিং ডিজাইনটা বা লোগো ডিজাইন বলেন বা ক্যালিগ্রাফি ডিজাইন, যেগুলো আমরা শিখছি বা আপনি যেগুলো শেখাচ্ছেন বা আমরা শিখবো, তো এইগুলো যে মার্কেট প্লেসে কাজ যখন করব, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে মানে প্রসেসটা শুরু করব যে একজন বায়ার আমাকে হায়ার করবে, মানে এত ডিজাইনার ভিতরে আমাকে কিভাবে হায়ার করবে, প্রসেসটা আচ্ছা, কেমন? আমি 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 বলি, একটা হচ্ছে বাংলাদেশি মার্কেট আর একটা হচ্ছে বিদেশি মার্কেট, দুইটার কথা বলি। যদি বিদেশি মার্কেটে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে ইংরেজি লেটারিং শিখতে হবে, ঠিক আছে? ইংরেজি লেটারিং শিখতে হবে। মানে আমি একটা সিক্রেটই বলি এখন, মূলত আমি ফাইবারে যে কাজ করি সেটা হচ্ছে মানে বা এতদিন যতদিন থেকে করছি পুরা টোটাল হচ্ছে ইংরেজি লেটারিং এর উপরে। মানে টোটাল কাজ হচ্ছে ইংরেজি লেটারিং। আমি লোগো ডিজাইন করি না, কিছুই করি না, অন্য কিচ্ছু করি না, শুধু ইংরেজি লেটারিং নিয়ে কাজ করি টোটাল, এটা। আর দ্বিতীয় হইতেছে বাংলা প্ল্যাটফর্ম যদি কাজ করেন, মানে ইংরেজি লেটারিং কিন্তু অনেক ডিমান্ড আছে। আর বাংলা যদি বলেন সেই ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশে বাংলা লেটারিং আর্টিস্টদের মানে চাহিদা অনেক বেশি। কারণ কেন, যে এই কাজের মধ্যে মানুষ কম। কেউ ওই দিনকে বলতেছিলাম যে কেউ গ্রাফিক ডিজাইন শিখবে, ভাই ক্লাস 3 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে বলছে। শেষ হয়ে গেলে আজকে এইখানেই অফ দিয়ে দেবো, মানে আজকে তো আর কারো প্রশ্ন নাই মনে হয়, ঠিক আছে? যেটা বলতেছিলাম যে কেউ গ্রাফিক ডিজাইন শিখবে, সবাই বলতেছে যে আহ, মানে কেউ কম্পিউটার শিখবে, সবাই বলে যে গ্রাফিক ডিজাইন শিখো। তো এখন এত বেশি গ্রাফিক ডিজাইনার হয়ে গেছে যে আপনাদের মধ্যে আমাদের মধ্যে বিশাল কম্পিটিশন। এইটা না হোক, যে আপনার আলাদা আলাদা স্কোপ খুঁজে নেন যে আমি আসলে কোথায় আমার জায়গা করে নিব, ঠিক আছে? ইভেন বাংলাদেশে পাবলিকেশন হিউজ পরিমাণ বই বেরোয়, হিউজ। আপনি জানেন, আমি বলছিলাম ওই দিনকার যে কাজী জুবায়ের ভাই এত বেশি কাজ করছে যে আমি একটা পাবলিকেশনের সামনে দাঁড়াইছি, সে বলতে মানে আমি তাকাইতেছিলাম, সে প্রত্যেকটা বই বলতেছিল এটা আমার করা, এটা আমার করা। আমি মানে আমি দেখে শেষ করতে পারতেছিলাম না, বুঝছেন? আর এত সুন্দর সুন্দর কাজ। এখন প্রশ্ন হচ্ছে আপনি কাজ কিভাবে পাবেন? আপনি যদি আপনার স্কিল ভালোভাবে ডেভেলপ করতে পারেন, যে এই বিষয় প্রপারলি আপনি সুন্দরভাবে যাই না, আপনি যদি আসলে শিখতে পারেন, শিখা হচ্ছে আপনি ওই রকম ভাবে কাজ করবেন। এবং আপনি আপনার সোশ্যাল মিডিয়া আছে, বিভিন্ন জায়গায় আপলোড টাপলোড করেন বা মানুষকে মানে আপনার ভাবে আপনি জানাইতে পারেন যে আমি এই টাইপের কাজ করি, ঠিক আছে? এরপরে হচ্ছে আপনি অবশ্যই কাজ পাবেন, ঠিক আছে? আর বিদেশি মার্কেট প্লেসে যদি কাজ করেন তো সেটা তো অনেকেই হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য যারা লোগো ডিজাইন করে বা অন্য অন্য কাজও করে, হ্যাঁ, বা গ্রাফিক ডিজাইন করে, তাদেরও একটা ওয়ে আছে ওইখানে কিভাবে অনেক কৌশল টৌশল থাকে কিভাবে কাজটা পাইবো। তো ওই একই ওয়েতে আপনার হচ্ছে পরিচিত হইতে হবে যে আমি আসলে একজন ইংরেজি লেটারিং আর্টিস্ট বা আমি হচ্ছে একজন বাংলা লেটারিং আর্টিস্ট। এই ব্যাপারগুলা আপনি আগে নিজের মধ্যে আয়ত্ত করবেন যে আমি আসলে পারি,
এবং আপনার কাজ দেখা আমি যদি দেখি যে এত সুন্দর একটা কাজ করছে আর আমার যদি এরকম একটা কাজ প্রয়োজন পড়ে, আমি তো আপনাকে অবশ্যই নক দিব, তাই না? তো আসলে এইভাবে হয়। এখন আমি যদি মনে করেন আপনার বলে দিই যে মনে করেন যে এইভাবে ক্লায়েন্ট পাবেন, এরকম আসলে বলা যায় না। আপনার